কি আরবি ক্যালিগ্রাফার হতে চাও, কিন্তু কোথা থেকে শিখবে সেটা বুঝতে পারতেছো না? সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কাজ শুরু করার আগে সেটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপরে সেই কাজটা করা উচিত। তো এখন যারা আরবি ক্যালিগ্রাফার হতে চাচ্ছ, আমি বলবো যে এই ভিডিওটা তাদের জন্য। নো, এই ভিডিওটা তাদের জন্য না, এই চ্যানেলটাই তাদের জন্য। এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার মাধ্যমে তোমরা আস্তে আস্তে একজন আরবি ক্যালিগ্রাফার হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আমি শুরুতেই ক্যানভাস নিয়ে নিয়েছি এবং ক্যানভাসে কাঙ্ক্ষিত ডিজাইনটিও করে নিয়েছি। তারপরে রং সিলেক্ট করতেছি। এখানে রং সিলেক্ট করছি হলো লাল, কালো, সাদা এবং হলুদ কালার। এরপরে তুলি সিলেকশন ঠিকঠাক মতন করতে হবে যাতে করে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা এই তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। তারপরে পানি কালেকশন করার কারণ হলো বিভিন্ন সময় বিভিন্ন তুলি ওয়াশ করতে হবে এবং বিভিন্ন জায়গায় পানি অ্যাপ্লাই করতে হবে, রং পাতলা করতে হবে। এই জন্য আর্টিস্টের কাছে রঙের পাশাপাশি পানিটা খুব জরুরি একটি বস্তু হয়ে দাঁড়িয়েছে। এরপরে নিয়ে নিলাম প্যালেট নাইফ নেওয়ার কারণ হলো যে আমি যে বিভিন্ন ধরনের রং মিক্স করব, কারণ একটা কালার কিন্তু যে কোনো একটা কালার থেকেই হয় না, 2-3টা কালার মিক্স করে তারপর একটা কালার বানাতে হয়। যেমন আমি এইখানে লাল এবং সাদা মিক্স করে গোলাপি একটা কালার বানানোর চেষ্টা করতেছি। একটু গাঢ় গোলাপি হবে যাতে আমার ক্যানভাসে রংটা গাঢ় বসে। তো যে কোনো ক্যানভাসে রং দেওয়ার ক্ষেত্রে 2টা হালকা রং 2টা গাঢ় রং নিলেই হয়। তো আমিও এখানে সেই প্রসেসটাই অ্যাপ্লাই করতেছি। আর তোমরা শুরুতেই দেখছো যে আমি 4টা রং নিয়েছি, আর এই 4টা রং দিয়েই কিন্তু আমি আমার ক্যানভাসটাকে রাঙাবো। ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একেবারে কম্পোজিশন পর্যন্ত সব কিছু এই 4টা রং দিয়েই আমি করব। যে কোনো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে কিন্তু 5টা রঙের বেশি নিলে একেবারে হিজিবিজি হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখন শুনলাম যে 5টা রং নিতে হবে, এখন ইচ্ছে মতো 5টা রং নিলেই হবে না, কালারের সাথে কালার ম্যাচিং করে তারপর নিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়। যেমন এখানে আমি হলুদ কালার নিয়েছি, তার সাথে লাল নিয়েছি। হলুদের সাথে কিন্তু হালকা সাদাটা মানায়, আর লালের সাথে কিন্তু ওদিকে কালারটা হালকা মানায়। আর যে কোনো ব্যাকগ্রাউন্ডে যদি তুমি সাদা অ্যাপ্লাই করো তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে একেবারে অন্যরকম হয়ে যাবে। মানে ব্যাকগ্রাউন্ডে কালো এবং সাদা আসে মানে ব্যাকগ্রাউন্ডটা জোস। তো সাদা রাখতেই হবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে সাদা আসে মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে গেছে। আর আমাদের বাঙালি আর্টিস্টদের যে মূল সমস্যা সেটা হলো কালার রুল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা আর্টিস্ট হতে চাই তো আর্ট নিয়ে শুরু করে দিই কাজ, কিন্তু কালার রুল সম্পর্কে কোনো ধারণা রাখি না। এই জন্য যাচ্ছে তাই রং নিয়ে ব্যাকগ্রাউন্ডের পুরো 12টা বাজিয়ে ফেলি, ছবিটার পুরো 12টা বাজিয়ে ফেলি। আর্টিস্ট হওয়ার আগে সর্বপ্রথম কালার উইল সম্পর্কে ধারণা রাখতে হবে। কালার উইল সম্পর্কে তোমার ধারণা নেই তো তুমি আর্টিস্টের হতে পারো না, আর্টিস্টের দুনিয়ায় তুমি জিরো। আর হ্যাঁ, তো এখন চলো আমাদের আর্টের ভিতরে কিছু কাজের কথা বলে নেই। যে কোনো ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে গাঢ় এবং হালকার দিকে নজর রাখতে হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে গাঢ়টা একেবারে মাঝখানে দিয়েছি, আর গাঢ়টা প্রথমে দেওয়ার পরে তারপর আমি হালকাগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছি। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে কিন্তু নিয়মটা এরকমের না, নিয়মটা একটু অন্য রকমের। কিন্তু আমি এই যে একটু নিয়মের বরখেলাপ করে তারপর ডিজাইনটা দিতেছি। নিয়মটা হলো আগে হালকা রংটা দিয়ে তারপরে আস্তে আস্তে গাঢ় রংটা দেওয়া, কিন্তু এইখানে গাঢ় রংটার পরিমাণ বেশি হবে সেটা আমি আগেই ভেবে নিয়েছিলাম যে গাঢ় রংটার পরিমাণ আমি এখানে বেশি দেব, এই কারণে আমি গাঢ় রংটা আগে অ্যাপ্লাই করেছি। এখন অনেকে বলতে পারো যে রং অ্যাপ্লাই করলেই তো হয়তো হালকা এবং গাঢ় এভাবে সিরিয়াল মেনটেন কেন করতে হবে? আমি বলবো ভাই, তোমাকে এভাবে কেউ শিক্ষা দেবে না, তোমাকে এভাবে কেউ বলে দেবে না যে ব্যাকগ্রাউন্ডে তুমি গাঢ় আগে দাও তারপরে হালকা দাও, বা হালকা আগে দাও গাঢ় পরে দাও। তোমাকে সবাই এভাবে ক্লাসও যদি করো টাকা দিয়ে, তারপর তোমাকে মানুষ দেখাই দেবে যে এই রং অ্যাপ্লাই করো, এখন কেউ এভাবে বলে দিবে না। তো আমি যেটা করতে করতে যেটা রিয়েলাইজ করছি যে এভাবে করলে ভালো হয়, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। এটা আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয় নাই। এখন আসি কাজের কথায়। আগে হালকা কেন দেবো, তারপরে গাঢ় কেন দেবো? হালকা রংটা আগে দেওয়ার কারণ হলো যে রংটা হালকা, তো হালকা রঙের উপরে গাঢ় রং করলে হালকাটা এমনিতেই নিচে পড়ে যায়। কিন্তু তুমি যদি প্রথমে দেখো যে একটা গাঢ় রং অ্যাপ্লাই করলা, তারপরে গাঢ়টার উপরে হালকা রং অ্যাপ্লাই করলা, তখন দেখবা যে গাঢ়টার উপরে হালকাটা বসতে চাইতেছে না, মানে হালকাটা ফুটতেছে না। মূলত আমার থিওরিটা এইখানেই যে আগে হালকা অ্যাপ্লাই করলে গাঢ়টা অনায়াসেই উপরে ফুটে উঠবে,
কিন্তু গাঢ়টা দেওয়ার পরে হালকাটা দিলে কিন্তু ফুটতে চায় না। আমি আমার ভিডিওতে যেভাবে ভুলগুলো ধরিয়ে দিই সেভাবে কিন্তু ভুলগুলো সলিউশনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এই চ্যানেলে থাকার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভালো একজন আর্টিস্ট হতে পারবে, ভালো একজন ক্যালিগ্রাফার হতে পারবে। ক্যালিগ্রাফি সম্পর্কে কিন্তু তোমাদের টুকিটাকি ধারণা এই চ্যানেলের ভিডিও দেখার মাধ্যমেই হয়ে যাবে। তারপরে ছোটোখাটো একটা কোর্স করলে তোমরা কিন্তু একজন সফল ক্যালিগ্রাফার হয়ে যেতে পারবে। তারপরে ক্যালিগ্রাফি দিয়েই তোমরা কিন্তু অনেক অনেক টাকা কামিয়ে ফেলতে পারবে। তো মোটামুটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড করা শেষ। এবার আমি হাবিজাবি কিছু ডিজাইন দিয়ে দিতেছি যাতে করে এই ক্যালিগ্রাফিটা দেখতে একটু চোখে বাঁধে, মানে চোখে আটকায়। এমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে যেটা চোখে আটকায়। তো ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি পুরো লেখাটাকে সাদা দিয়ে উঠিয়ে নেব। তোমরা যে কোনো কালার দিয়ে উঠিয়ে নিতে পারো। এই ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে রেখে ব্যাকগ্রাউন্ডে যেভাবে কালার আছে ওইভাবে কালার রেখেও কিন্তু তোমরা এই লেখাটাকে উঠিয়ে নিতে পারো। তো এখানে আমি সাদা দিয়ে যেহেতু উঠিয়ে নিতেছি এই জন্য কিন্তু এখানে আমার আর কালোর কোনো কাজ নাই। এখানে যদি আমি সাদা না রাখতাম, এই ব্যাকগ্রাউন্ডের সাথে ডিজাইনটা রেখে কালারটা রেখে যদি ডিজাইনটা তুলতে যেতাম তাহলে কিন্তু এই পুরো ব্যাকগ্রাউন্ডের পাশে আমার একটা কালা আভা দিতে হতো, কিন্তু এইখানে দিতে হচ্ছে না। তোমরা আমার অন্য অন্য ভিডিওতে দেখতে পারবে যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটা তোলার জন্য আগে কালো রং অ্যাপ্লাই করে থাকি। তো আমার কিন্তু পুরো সাদাটা উঠিয়ে যাওয়ার পরে আমার এই লেখার ভিতরে কিছু ডিটেলিং করার কাজ আছে। তো এই ডিটেলিং কাজটা করা কিন্তু অনেক দীর্ঘ সময়ের কাজ, ঘন্টার পর ঘন্টা ধরে হালকা হালকা রং নিয়ে ডিটেলিংটা করতে হয়, কারণ একটা লেখার উপর থেকে আর একটা লেখাকে নিতে হয়। আর এই ডিটেলিংয়ের মাধ্যমে কিন্তু এই লেখাগুলো একটা লেখার থেকে আর একটা লেখার উপরে উঠে যায়, ফুটে ওঠে। তো এটা অনেক সময়ের কাজ। তো এত সময় ধরে কিন্তু ভিডিও করা সম্ভব না। তো এই জন্য মাঝে মাঝে টুকটাক ভিডিও করে রেখেছি যাতে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে বুঝাতে পারি যে এভাবে কাজটা করতে হয়, যে যেখানে যেখানে আলো এবং ছায়া আছে ওইখানে ওইখানে আলো এবং ছায়াটা ঠিকঠাক মতন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি লেখাটার উপরে একটা আলো দিয়ে দিতেছি, কারণ এখানে অন্য পাশ থেকে আলোটা পড়ছে, তো এখানে একটু আলোর একটা খেলা আছে। তো এখানে আমি আলোটা বোঝানোর জন্য এখানে সাদা দিয়ে দিতেছি। তো লেখাটা একেবারে রিয়েলিস্টিক হতে হবে এমনই না, আর্ট বুঝালেও চলবে, যাতে একটা আর্ট সুন্দর দেখায়। তো সেটা রিয়েলিস্টিক হোক বা আর্টিস্টিক হোক, যেভাবেই হোক, ঠিক আছে। তোমরাও কিন্তু এভাবে ডিটেলিংয়ের কাজগুলো আস্তে আস্তে করে নিবে। তো যারা বুঝতে পারছো তারা তো বুঝছো, আর যারা বুঝতে পারো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যদি কমেন্টে আমি ভালোভাবে রিপ্লাই দিয়ে বুঝিয়ে না দিতে পারি তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে নক করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর হলো, সেটা হলো যে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমি আমার আর্টগুলো ছেড়ে থাকি আর অনেক মেম্বার আছে তারাও তাদের আর্টগুলো শেয়ার করে থাকে। এভাবে যদি তোমরা তোমাদের আর্ট শেয়ার করতে চাও এবং অন্যের আর্টগুলো থেকে আইডিয়া নিতে চাও, অন্যের আর্ট উপভোগ করতে চাও, তাহলে তোমরা ডিসক্রিপশন থেকে আমার সেই ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। আর আমার ফেসবুক পেজ ছোটো ভাই 2.2, ইউটিউব চ্যানেল ছোটো ভাই 2.2। তো আমি কিন্তু ইউটিউবে সব ভিডিও ছাড়তে পারি না, সব আর্টগুলো ছাড়তে পারি না। যেগুলো ভিডিও করা হয় না সেগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করতে পারি না, কারণ ভিডিও ছাড়া কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না। এজন্য তোমরা আমার সকল আর্ট দেখার জন্য আমার ফেসবুক পেজে এখনই ফলো দিয়ে দাও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন হলো বার্নিশের বিষয়। বার্নিশ করার কারণটা হলো যে একটা আর্ট দীর্ঘস্থায়ী হয় এবং দেখতে ঝকঝকে ফকফকে হয়, একেবারে আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়, চেহারা দেখা যায় আর্টের উপরে বার্নিশ করার পরে। তো এই জন্যই বার্নিশ করা। তো আমি এখানে অ্যাক্রিলিক মিডিয়াম গ্লুজ বার্নিশটা ব্যবহার করেছি। তোমরাও তোমাদের আর্টের উপরে বার্নিশ অ্যাপ্লাই করবে, তাহলে আর্টটা দেখতে খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই হলো আমার আর্টের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ মতো নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোটো ভাই চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ।